প্রশ্নগুলো কমন দিয়ে দিছেন তো, অনেকগুলো প্রশ্ন কমন দিয়ে দিছেন। হ্যাঁ, ক্লাস করবা, ক্লাস করলে তো কিছু শেখা যায়। আর তোমার কাজ কি? মাত্র আমার ক্লাস সপ্তাহে মাত্র একটা। তোমাদের সপ্তাহে কয়টা ক্লাস করতে হয়? হ্যালো সিয়াম। ম্যাম 9টা ম্যাম। ও, সপ্তাহে 9টা ক্লাস? জি ম্যাম। তো জি ম্যাম। সপ্তাহ, হ্যাঁ, তাহলে একদিনে প্রায় দুইটা, প্রায় একটা দুইটার মতো নাকি? জি ম্যাম। ম্যাম আমাদের হচ্ছে শনিবার দিন আর সোমবার দিন ম্যাম একটা করে ক্লাস। ও, আমার ক্লাস কিন্তু যখন হবে না বা কিছু আল্লাহ মাফ করুক, যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদের জানাই দেবো আগে, কিন্তু এই পর্যন্ত তো নিচ্ছি। আচ্ছা ম্যাম। আমি চেষ্টা করতেছি সবকিছু নিয়ে, বুধবার আমি ফ্রি থাকার চেষ্টা করি, যত ঝামেলা হোক আল্লাহ মাফ করুক, কোনো ঝামেলা না হয়। আচ্ছা না, আর একটু, ম্যাম আমরা ম্যাম একটু। টোটাল 30 জন চলে আসছি ম্যাম। হ্যাঁ, টোটাল 30 জন চলে আসছি ম্যাম। টোটাল 30 জন। ও, আসছো। এমনি ছাত্র তো প্রায় 140-এর উপরে না? জি ম্যাম আমাদের দুইটা শিফট মিলিয়ে ম্যাম 50-60 জনের মতো ম্যাম, 160 জনের মতো। ও, 200 মিলে 60 জনের মতো, মানে 160? জি ম্যাম। জি ম্যাম। তাহলে বলো তো কি দুঃখের কষ্টের কথা, বলো বলো। ম্যাম আমাদের আল্লাহ। ম্যাম আসলে হচ্ছে অনলাইন ক্লাসে যে কয়দিন ক্লাস হয়েছে ম্যাম আমাদের 60 প্লাস একজনের হয়নি ম্যাম। ইস, কেন, কি সমস্যা? ওদের কি ইয়ে নাই, ডিভাইস নাই? ম্যাম আমি তো ম্যাম সবাইকে ম্যাম গ্রুপে বলে দেই, কিন্তু ম্যাম এখানে আবার কথা আছে, আমি যে প্রেজেন্ট শিটটার লিংক ক্রিয়েট করে দিছি ওইখানেও হ্যাঁ, প্রেজেন্ট অলরেডি 100 জন চলে আসে, কিন্তু কেন? ক্লাস ওপেন থাকে, প্রেজেন্ট থাকে ম্যাম হাইস্ট হলে ম্যাম 40 থেকে 45 জন। তা যে কজন ক্লাসে প্রেজেন্ট থাকে তুমি সেই কজনের প্রেজেন্ট দিবা, বুঝো নাই? জি ম্যাম আমার কাছে ম্যাম টোটাল আমি স্ক্রিন রেকর্ড করতেছি, ভিডিও করে রাখতেছি ম্যাম। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, ক্লাসের এগুলো রাখবা, যখন চাবু দিয়ে দিবা। জি ম্যাম সেই, ক্লাসের বাইরে হচ্ছে যেগুলো থাকে ওগুলো ম্যাম ডিলিট করে দেই। হ্যাঁ, ওদেরকে একটু বুঝাও ক্লাসে আসার ব্যাপারে। আজকে তো প্রায় 1 মাস বলতে গেলে না, তাই না? চারটা জি ম্যাম ক্লাস। 1 তারিখ হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ, 1 মাস প্রায় হয়ে গেল তোমরা ক্লাসে থাকবা। আমি আশা রাখবো সামনে ক্লাস অবশ্যই অবশ্যই অনেক স্টুডেন্ট থাকবা। ম্যাম সবাইকে আমি অনেক করে বলে দেই ফার্স্ট শিফট সিয়াম, সেকেন্ড লিংকটা ওপেন করে দে। লিংক ওপেন করা আহারে, গেছে। কি অবস্থা! হচ্ছে ম্যাম লিঙ্কটা ওপেন করে দাও। প্লিজ তোমরা ক্লাস করো সবাই, যারা আসে না তাদেরকে বইলো ক্লাস করতে। এমনি দেশের অবস্থা খারাপ, তারপরে তো সরকার বলছেন অনেক কষ্ট করে যে ক্লাস নিতে, আমরাও নিচ্ছি কষ্ট করে, তোমাদেরও কষ্ট, তারপরেও করতে হবে। হয়তো অনেকের ডিভাইস নাই, কিন্তু মনে করো বন্ধু বান্ধবের সঙ্গে একটা ডিভাইস দিয়েও তো ক্লাস করা যায়, দুইজন কাছাকাছি থাকলে, জি ম্যাম। তাই না? আর থাকার কথা, প্রত্যেক বাসায় এখন একটা করে স্মার্টফোন আশা রাখি যে থাকে। ম্যাম থাকে ম্যাম, এই জন্য অনেকে হচ্ছে জব টপ করে, তো এই জন্য আর কি ওদের সাথে হুম, সারাদিন কথা হয় না, সারাদিন অনলাইনেও থাকে না ম্যাম অনেকেই। না থাকুক, কিন্তু কখন কোন ক্লাসের টাইমে তো থাকবে, এটা তো অন্য সময় থাকার দরকার নেই আমার জি অনলাইনে, ম্যাম তোমার তো সেটা আমি ক্লাস অনেক টাইমে করে থাকবা। বলে দেই, কিন্তু অনেকে তো ম্যাম হচ্ছে আসে না। ওহ, কারণ এখন তো আর অনলাইন ক্লাস, এখন তো ম্যাম আর ধৈর্য বাইন্দা ক্লাস করানো যায় না ম্যাম অনেক। তাহলে কিভাবে পাশ করবে বলো? রেফার, কতবার রেফার পাইছে জানো তো? জি পঞ্চম পর্ব। জি ম্যাম আমি ম্যাম ওদেরকে এভাবে বলে দিছি যে ক্লাস না করলে কিন্তু আমি প্রেজেন্ট রাখবো না, আর প্রেজেন্ট না দিলে কিন্তু হাতের নাম্বার 50% মাইনাস হয়ে যাবে ম্যাম। হ্যাঁ, এভাবে সেটা ম্যাম, হবে তো হবেই। এই যে এভাবে এখন, এভাবে ম্যাম বলা আছে ম্যাম, তাও যদি মিস দেয় ম্যাম তাহলে তো ম্যাম কিছু করার এখন নেই। যারা পঞ্চম পর্ব মনে করছিল পাশ করে ফেলবে, দেখো 4 সাবজেক্টের রেফার, তার মানে তো ফেল। তাহলে বুঝো 1 বছর বসে থাকলে তার আর পড়া হবে? খুবই হতাশা আমি, দেখো দেশের, তোমাদেরকে আমি অনেক বুঝাইছি যে সরকারের অনেক কিন্তু ক্ষতি, তোমরা যদি ক্লাসে না আসো, পাশ না করো, তাহলে সরকারের অনেক ক্ষতি, দেশ পিছায় যাচ্ছে, আমাদের যা পিছায় যাবে, এটা বুঝো না? সরকার তো সুবিধা দিচ্ছে তোমার এই 150-60 জনেরই, কিন্তু তোমরা যদি এই 30 জন 40 জন ক্লাস করো তাহলে কি লাভ বলো? বুঝা গেছে কথা? জি ম্যাম। জি ম্যাডাম। এরকম করবা না জি প্লিজ, ম্যাম। সবাইকে বুঝাবো। আমি আর রিকোয়েস্ট, আমার একদম রিকোয়েস্ট, তোমরা একটু ক্লাসগুলো করো। ক্লাস করলে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, আমরা কি এখন শুরু করব নাকি পরে আরো? জি ম্যাম শুরু করে দেন ম্যাম, আর এগুলো তো ম্যাম জি ম্যাম, টোটাল শুরু করেন। ভিডিওগুলো হচ্ছে যেগুলো আসার আশা হচ্ছে না, আর আসবো না। আচ্ছা, ম্যাম ক্লাস করার ভিডিও, আর মনে হয় আসবো না ম্যাম। কারণ তবে ম্যাম অবশ্যই অবশ্যই সামনের সপ্তাহ সবগুলা থেকে করতে ইউটিউবে বলো। আপলোড দেখো দেওয়া 4টে হয়ে যাবে চ্যাপ্টার পড়ানো হয়ে যাবে, এখানে কত কি পড়াইছি আমি।
হ্যাঁ আপনি ম্যাম শুরু করে দিতে পারেন। আর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও হচ্ছে ইউটিউবে দেওয়া হয় তো ম্যাম, যদি কারো প্রবলেম হয় তো অবশ্যই দেখে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা, তারপরে সামনাসামনি থাকলে অনেক প্রশ্ন করতে পারো, তারপরে অনেক রকম জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করি আল্লাহর নামে। ইলেকট্রনিক্স টেকনোলজি। আল্লাহ যেন তোমাদের সুবুদ্ধি দেয়, দোয়া করি। ক্লাসে ফিরে আসো সবাই। শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো থাকো সবাই। আমরা শুরু করতে যাচ্ছি। আজকে হলো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের 4th চ্যাপ্টার, তাই না? আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মাইক্রোওয়েভ ওভেন। তো বুঝে ফেলছো যে মাইক্রোওয়েভ ওভেনের কাজ কিভাবে কাজ করে একটা মাইক্রোওয়েভ ওভেন। এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসগুলি আছে, কোথাও যদি না বুঝছো আমাকে সাথে সাথেই বইলো, ঠিক আছে? এই জন্য তো এই সিস্টেমে নেওয়া হচ্ছে যেন তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, স্টেট দি বেসিক প্রিন্সিপাল অফ মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, এগুলো তোমরা পড়লে তো বুঝবা, ঠিক না? যেটা দরকার নাই সেটা আলোচনা করে সময় নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, এটা তোমরা নিজেরা সিলেবাসটা পড়ে নিও। এখন আসো, মাইক্রোওয়েভ কেন বলা হচ্ছে মাইক্রোওয়েভ? আমরা বলি না মাইক্রো বাস, বাস মানে বড় বাসগুলোকে বলি, মাইক্রো বাস মানে ছোট বাস, তাই না? জি ম্যাম। তাহলে মাইক্রোওয়েভ তোমাদেরকে আমি মনে হয় প্রথম দিকে বলছিলাম, মাইক্রোওয়েভ মানে খুবই ছোট, যেটার কি ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ, যেই সকল সিগন্যালের ওয়েভলেন্থ খুব কম সেগুলোকে বলা হয় মাইক্রোওয়েভ সিগন্যাল। বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে মাইক্রো ওয়েভলেন্থ যদি খুবই ছোট হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে বলো দেখি, তাহলে বুঝতে পারবো যে পড়েছো। ফ্রিকোয়েন্সি ছোট হবে ম্যাম, ছোট হবে। অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, ভাইস ভার্সা না, বলছিলাম না, রেসিপ্রোকাল মানে ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ওয়েভলেন্থটা কমে যাবে, ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে যাবে। পড়াশোনা করছো না বাসায়, ঠিক আছে? মাইক্রোওয়েভ হচ্ছে ছোট ওয়েভলেন্থের বাংলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ছোট ওয়েভলেন্থের সিগন্যাল কি বলবো? মাইক্রোওয়েভ সিগন্যাল। তার মানে হাই ফ্রিকোয়েন্সি। মাইক্রোওয়েভ যদি না বুঝি তাহলে আর কি হবে? তার মানে হলো হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ। বুঝা গেছে? হ্যালো, বুঝতেছো যারা সবাই? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো নাকি? জি ম্যাম। হাই ফ্রিকোয়েন্সি মানে কি? হাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আর ছোট কে? ওয়েভলেন্থ। ঠিক আছে, রেসপন্স করবা, নাহলে তো আমি বুঝতে পারবো না। ম্যাম তাহলে বলা ছিল। বলো বলো। ম্যাম অনেকে তো হচ্ছে জয়েন করতেছে ম্যাম, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না যে স্ক্রিন শেয়ারের জন্য। ম্যাম একটু অ্যাপ্রুভ করে নিলে ভালো হতো ম্যাম সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতেছি। আচ্ছা, এখন পড়া বুঝতেছো নাকি? এটা আমি করে ফেলছি, যে কজন আসছে অ্যাডমিট করে দিছি। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, মাইক্রোওয়েভ এখন বুঝছো তো? আর জীবনে ভুলবা না যে ওয়েভলেন্থ অনেক ছোট কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক বেশি। মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। এদের সম্পর্কটা হলো ভাইস ভার্সা, রেসিপ্রোকাল। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তোমরা নিজেরা পরে যোগাযোগ করে আলোচনা করে পড়বা। তাহলে এটা হলো আমার মাইক্রোওয়েভ সিগন্যালটা কোথায় কাজে লাগায়? ওভেনে। যখন মাইক্রোওয়েভ সিগন্যালকে কাজে লাগিয়ে আমরা খাদ্যবস্তু গরম করি সেটা কি বলা হয়? মাইক্রোওয়েভ ওভেন, তাই না? ওভেন দিয়ে আমরা কি খাবার গরম করি, এটা জানোই, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, পরে চলে যাই। এটা আমাদের সিলেবাস কি কি পড়বো সেটা তোমরা দেখে নাও। এই যে মাইক্রোওয়েভের সংজ্ঞা দেখো, ঠিক আছে? এটা আমরা আগেই বলে ফেলছি। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সিগন্যালকে মাইক্রোওয়েভ সিগন্যাল বলে। বুঝা গেছে? জি ম্যাডাম। তরঙ্গ দৈর্ঘ্য ছোট কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি।
এন লেখা হয় না, তাহলে তুমি লিখতে পারো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু হাই ফ্রিকোয়েন্সি বিশিষ্ট সিগন্যালকে মাইক্রোওয়েভ সিগন্যাল বলে। ঠিক আছে, এখন আসো জি ম্যাম। এর মধ্যে আমরা কি পড়বো, জি ম্যাম। মাইক্রোওয়েভ ওভেনের মূলনীতি, মাইক্রোওয়েভ ওভেনের প্রধান অংশগুলা মানে কি কি আছে, মাইক্রোওভেনের ব্লক ডায়াগ্রাম, ওভেনের হিট কন্ট্রোল এবং টাইমার কাজ। এই যে তোমার এখানে এটা বড় প্রশ্ন হয়, মাইক্রোওয়েভ ওভেনের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা। ঠিক আছে, এটা বড় হতে পারে, আবার অনেক সময় দিতে পারে মাইক্রোওয়েভ ওভেনের প্রধান অংশগুলি আলোচনা করো। তখনও তোমার কিন্তু বড় প্রশ্ন যদি হয়, তোমার ব্লক আঁকতে হবে, একে এই প্রধান অংশগুলা বর্ণনা করবা। আচ্ছা, মাইক্রোওয়েভ ওভেনের মূলনীতি, এটা একটা চিত্র তাই না, মাইক্রোওয়েভের দেখেছো এরকম মাইক্রোওয়েভ থাকে, ওভেন এরকম থাকে। মাইক্রোওভেনের প্রধান অংশগুলা। আচ্ছা, মূলনীতিটা বলি প্রথমে। মূলনীতিটা কি, তোমরা কি পড়েছো, এই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে ইডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস পড়েছো কিনা, পড়েছো? ম্যাম ওইটা না ম্যাম, না পড়ে নাই ম্যাম। পড়ো নাই, পড়েছো? ইলেকট্রিক্যাল না, ম্যাম, ইঞ্জিনিয়ারিং নাই। পড়েছো, ভুলে গেছো তাই না? ট্রান্সফরমারের ইডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস, এটা আমি জানি সারা জীবন ছাত্ররা বলে পড়ি নাই, এবং আমি শিখাইতে শিখাইতে পাগল হয়ে গেছি। তাহলে ইডি কারেন্ট লস হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে। ট্রান্সফরমার কিভাবে তৈরি করে সেটা তো জানো, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলে আসলে পারা যায় না। কোরের উপরে কি করি, কয়েল পেঁচাই না? হুম, জি ম্যাম, জি ম্যাম। লোহার দণ্ডের উপরে কয়েল পেঁচাই, কয়েল পেঁচাইলে একটা হলো তাহলে আমার হয়ে যায়। এখন এই কয়েলের মধ্যে যদি কারেন্ট ফ্লো করি, ডিসি কারেন্ট যদি ফ্লো করি, তাহলে কি হবে, কোনো সমস্যা নাই, মানে কোনো স্থির কারেন্ট প্রবাহিত হবে। তাহলে ওটার মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, কয়েল দিয়ে। কিন্তু সমস্যাটা ওখানেই হবে যখন তুমি এসি সাপ্লাই দিবা। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। এসি সাপ্লাই যখন দিব কিসের মধ্যে, কয়েলের মধ্যে, তখন কি হবে, এখানে কি হবে, একটা ভোল্টেজ ইনডিউসড হবে তাই না? কে বলছে, কোন বৈজ্ঞানিক বলছে? ফ্যারাডের প্রথম ল হলো কি হলো, এখানে একটা কারেন্ট প্রবাহ হবে, এসি কারেন্ট প্রবাহিত হবে, এবং সেখানে একটা এসি কারেন্ট প্রবাহের জন্য একটা ভোল্টেজ ইনডিউসড হবে। কোথায়? কয়েলের মধ্যে। এটুকু বুঝছো? বুঝছো? আবার বুঝেন একটু। একটা কোর মানে একটা, মনে করো তামার বা মানে যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় আর কি, কন্ডাক্টিং জিনিস, তার উপর একটা কোরের মধ্যে যদি আমরা তার পেঁচাই, তাহলে এটা কি হলো, কয়েল হলো না? জি ম্যাম। এখন যদি তুমি এসি সাপ্লাই দাও ওটার মধ্যে, কয়েলের দুই প্রান্তে যদি তুমি এসি সাপ্লাই দাও, মনে করো একটা কয়েল পেঁচাইলে তার দুইটা প্রান্ত থাকে না, জি ম্যাম। দুই প্রান্তে তুমি এসি সাপ্লাই দিলা, এসি সাপ্লাই দিলে ওখানে কি হবে, ভোল্টেজ উৎপন্ন হবে। এটা হল কে বলছে? ফ্যারাড। কারণ কি, ওখানে একটা অল্টারনেটিং কারেন্টের সৃষ্টি হয়, এই কারেন্টের জন্য একটা ভোল্টেজও পাই। ঠিক আছে, এখন ইডি কারেন্ট আমরা কাকে বলবো? কয়েল দিয়ে তো কারেন্ট ফ্লো হয়, সেই সাথে সাথে এই যে কোর আছে না, ওই যে যেটার উপরে আমি কয়েলটা পেঁচাইলাম, জি ম্যাম। জি ম্যাম। সেই কোরের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, এই কারেন্টকে বলা হয় ইডি কারেন্ট, যেটা আমাদের দরকার নাই। এই কারেন্টের জন্য কি হয়, ওই যে ডিভাইসটা মানে কোরটা উত্তপ্ত হয়ে যায়। এখন ট্রান্সফরমার অনেক গরম হয়ে যায়, ট্রান্সফরমার গায়ে হাত দিলে, একটু কাজ করার পরে হাত দিলে দেখো না যে গরম হয়ে যায়, জি ম্যাম। এই জি ম্যাম। কারেন্টের জন্য। হ্যাঁ, এই ইডি কারেন্ট লসের জন্য অনেক গরম হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা যেই কাজটা করব, ওভেনে একটা আসছে কেন, ওভেনের যে মূলনীতিটা ছিল এখানে আরেকটা হলো হিস্টেরিসিস লস। এটা এখানে ওভেনে বেশি কার্যকরী। যে কোরের মধ্যে দেখো, এই যে ইডি কারেন্ট তো ফ্লো হলোই, আরেকটা জিনিস, কোরের মধ্যে যে পদার্থের অনুপরমাণুগুলো আছে না, কোরের মধ্যে যে কোনো পদার্থের মধ্যে তো অনেক অনুপরমাণু থাকে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতেছি। এখন যদি এসি সাপ্লাই দিই, এসিটা কি পরিবর্তনশীল, এটা তো জানো। জি ম্যাম। দিক পরিবর্তন করে মানে কি, পদার্থ ওই অনুপরমাণুগুলো একবার সাউথ পোল একবার নর্থ পোল হয়, তাই না? কি কারণে? ওই যে এসি সাপ্লাই, এসি মানেই তো পরিবর্তনশীল, একবার পজিটিভের দিকে, একবার নেগেটিভের দিকে, একবার পজিটিভ একবার নেগেটিভ, ঠিক না?
তাহলে কি হয়, এইগুলা পরিবর্তন করে, দিক পরিবর্তন করে। দিক পরিবর্তনের ফলে কি হয়, ঘর্ষণের সৃষ্টি হয়। তুমি যদি একবার এদিকে ছুটো একবার ওদিকে ছুটো, অনেকগুলা ছাত্র একসঙ্গে, বেশি জায়গা নাই, এই গেঞ্জির মধ্যে মনে করো এদিকে ছুটতেছো ওদিকে ছুটতেছো, তখন কি হবে, গরম হিট উৎপন্ন হবে না? ঘর্ষণে ঘর্ষণে জি ম্যাম। heat উৎপন্ন হবে। এই হিট, এটাকেই বলা হচ্ছে হিস্টেরিসিস লস। এখন যদি আমি এসি সাপ্লাই, আমাদের কত ফ্রিকোয়েন্সি, কত এসি সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত বলো তো? এই যে এসি সাপ্লাই, আমরা বাসা বাড়িতে অফিস আদালতে যে সাপ্লাইটা ব্যবহার করি, ম্যাম 220 ভোল্ট, 120 না, 220 ভোল্ট। আমি বলছি ফ্রিকোয়েন্সি কত, ওটা তো ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি। আচ্ছা আরে বাবা, পড়তে হবে, তোমার ছেলে মানুষ, তোমরা তো এমনিতেই সব জানো, কেন বলো না? 50 হার্টজ, 50 হার্টজ। প্রত্যেকটা জিনিস কিনলে বা যদি রাস্তাঘাটে দোকানপাটে দেখো, দেখবা কত কি লেখা আছে, ভোল্টেজ লেখা থাকে, কারেন্ট লেখা থাকে, ফ্রিকোয়েন্সি লেখা থাকে। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তাহলে 50 বারের জন্য 50 বার দিক পরিবর্তন করলে যেই অবস্থা হবে, যদি তুমি মেগা বা মেগা হার্টজ যদি হয়, অনেক ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, তাহলে কি হবে, ঘর্ষণটা, দৌড়াদৌড়িটা অনেক বেশি হবে না? জি ম্যাম। তাহলে যত বেশি দৌড়াদৌড়ি হবে অণুপরমাণুগুলোর মধ্যে, তত বেশি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে? আমরা কি চাই, বোঝা যায় না? হ্যাঁ, ওভেনের থেকে আমরা তাপ চাই, তাপ। কারণ তাপটা পেলে আমরা কি করব, খাবার গরম করব, রান্না করব, ঠিক না? জি ম্যাম। এখন একটু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি নরমালি আবার ক্লাস পাই আবার বলবো, নাহলে আবার মানে এই অনলাইনে আবার বুঝিয়ে দিব। তাহলে এটা হলো হিস্টেরিসিস কারেন্ট। এইটার জন্য কি হয়, অণুপরমাণুর ঘর্ষণের ফলে যে তাপ হয়, সেই জন্য এই যে ওভেনে আমরা এই এটাকে কাজে লাগাই, কি করি, ফ্রিকোয়েন্সিটাকে হাই করে দিই। ফ্রিকোয়েন্সি হাই করলে এই খাবারের অণুগুলা অনেক বেশি ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি করে, ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হলে আমার খাবারটা গরম হয়। তাহলে এটা হলো আমার মূলনীতি। বইয়ে এত সুন্দর করে লেখা নাই, আমি তুমি বোঝানোর জন্য বললাম। তারপরে পরে দেখো, যদি না বুঝো নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, ঠিক আছে? জি ম্যাম। এখন বই পড়লে একটু সহজ লাগবে ম্যাম। হ্যাঁ, এখন বই পড়লে একটু সহজ লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মূলনীতিটা আমরা পড়লাম। হ্যাঁ, এখন Yes, মাইক্রোওয়েভ ওভেনের প্রধান অংশগুলা। প্রধান অংশের মধ্যে, হ্যাঁ, তোমরা পড়বা, অবশ্যই পড়লে দেখবা যে মূলনীতি যেখানে আছে না, এখানে একটু পড়লে দেখবা যে আমার কথার সাথে মিলে যাচ্ছে অনেকটাই। ঠিক আছে? মানে ফ্রিকোয়েন্সি যদি কমলে যে তাপ উৎপন্ন হয়, বাড়লে অনেক বেশি উৎপন্ন হবে। যেমন মনে করো যে বললাম, তোমরা অনেক ছাত্র যদি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অল্প ছাত্র দৌড়াদৌড়ি করো, তাহলে তোমাদের মধ্যে এই কম গ্যাঞ্জাম হবে, তাই না? এখন যদি ছাত্র যদি অনেক বেড়ে যাও, 50 জায়গায় 50 মেগা হার্টজ হয়ে যাও মনে করো, তাহলে অনেক বেড়ে গেল, ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেল, তখন অনেক হ্যাঁ, হ্যাঁ, তখন অনেক বেশি ঘষাঘষি হবে না, দৌড়াদৌড়ি হবে, হ্যাঁ, অনেক গরম ফিল করবা, নিঃশ্বাস প্রশ্বাস অনেক হবে। সেইভাবে ওভেনটা এরকম ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলাম। ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি হলো, খাদ্য কণাগুলা অনেক বেশি দিক পরিবর্তন করবে, ছোটাছুটি করবে এদিক ওদিক, একবার পজিটিভ, একবার মানে একবার পজিটিভের দিকে, একবার নেগেটিভের দিকে, মানে দিক পরিবর্তন করবে, যার কারণে কি হবে, আমার খাদ্যবস্তু গরম হয়ে যাবে। এখন সেজন্য কি কি লাগবে দেখো, মাইক্রোওয়েভ ওভেনের প্রধান অংশগুলা। প্রধান কি কি অংশ এইখানে আছে, অংশগুলো তোমরা একটু চিত্রটা দেখো। হ্যাঁ, এরকমই থাকে। এটা ডিসপ্লে, যেটা দেখায় যে কি দেখায়, যখন মনে করো দরজাটা ভালো মতো আটকানো না হয়, লেখা থাকবে ওপেন, তাহলে আমাকে দরজাটা আটকে নিতে হবে ভালো মতো। আটকানোর পরে তুমি টাইম দিবা, কত টাইমে গরম করবা, কতটুকু সময় গরম করবা, এটা তুমি ব্যবহার করতে করতে তোমার আন্দাজ হয়ে যাবে যে আমার 30 সেকেন্ডে গরম হয় না 1 মিনিটে হয় না 2 মিনিটে হয়। ঠিক আছে? সেইভাবে, হ্যাঁ, সেইভাবে আমরা নিয়ন্ত্রণ করবো। এই জন্য এটা কন্ট্রোল প্যানেল, যে আমরা কতটুকু টাইম দিব, কিভাবে করব, বা বেশি টাইম দিয়ে দিছি এটাকে আমি বন্ধ করে দিব, যার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে, সেটা হলো কন্ট্রোল প্যানেল। আর এটা হলো ডিসপ্লে, এখানে তোমার লেখা থাকবে টাইম কমবে কমবে, 1 মিনিট থেকে 1 সেকেন্ড কম, এরকম করতে 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 জিরো যখন হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে। বুঝা গেছে এটুকু? জি ম্যাম। জি ম্যাম। আর এটা তো জানোই, দরজা, উইন্ডো ডোর স্ক্রিন, দরজা, ডোর সিল, মানে এটা দিয়ে দরজাটা ভালো মতো আটকায়। টার্নেবল, একটা মোটর, ঘুরে একটা প্লেট থাকে, কাঁচের প্লেট, যে এখানে মুরগি দিয়ে দিছে তোমাদের, আবার কিন্তু বাইরের মুরগি খাও না বেশি,
এই মুরগিটা এটা ঘুরে 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 গরম হবে। সেফটি ডোর লক সিস্টেম, দেখো কি কি আছে, ওভেন লাইট, তাই না? জি ম্যাম। তার মানে তুমি যখন অন করলা বাতিটা যদি জ্বলে ওঠে তখন বুঝলা যে আমার এটা কাজ শুরু করবে, ঠিক আছে? জি ওকে আছে। জি ম্যাম। হ্যাঁ। এবার ব্লোয়ার মোটর এই হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে কথা, এটাকে বলে ইকো, বুঝছো? কি হচ্ছে কেন? সজীব তোর মাইকটা মিউট কর। হ্যাঁ, তোমরা একটু মিট করে রাখো। এবার আসো ব্লোয়ার মোটর। ব্লোয়ার মোটর হচ্ছে এটার সাথে, এই মোটরের সাথে এই ব্লেড লাগানো থাকে। ব্লেড মানে কি? পাখা, হ্যাঁ, ওই যে ফ্যানের মতো। এটা যখন ঘুরে, এই মোটরটা যখন ঘুরে, ব্লেড গুলো ঘুরলে কি হবে? ঠান্ডা বাতাস বের হবে। এই বাতাসটা কি করবে? ওভেনে ঢুকবে। এই ঠান্ডা বাতাসটা কি করবে? ম্যাগনেট্রন টিউবকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করবে। আমরা ম্যাগনেট্রন টিউব আসতেছি একটু পরে। এখন জেনে রাখো, ম্যাগনেট্রন টিউবকে ঠান্ডা করার জন্য কি ব্যবহার করা হয়? ব্লোয়ার মোটর। ব্লোয়ার মোটরের সাথে কিছু পাখা লাগানো থাকে। এটা মোটর যখন ঘুরে তখন এই পাখা থেকে বাতাস বের হয়। এই বাতাসটা কি করে? সেই ম্যাগনেট্রন একটা টিউব আছে, সেই টিউবটাকে সে ঠান্ডা রাখে। মনে বুঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসকে ঠান্ডা করার জন্য কিছু জিনিস ব্যবহার করা হয়। সেরকম দেখো, তোমরা ট্রানজিস্টর পড়েছো, ট্রানজিস্টরে হিট সিঙ্কার ব্যবহার করেছো, তাই না? মনে আছে হিট সিঙ্কার? জি ম্যাম। হ্যাঁ, ট্রানজিস্টরকে ঠান্ডা রাখার জন্য, সেরকম আর কি। স্টিরার মোটর, এটাও একটা মোটর, শাফটের সঙ্গে সংযুক্ত থাকে। এটার মধ্যে ব্লেড থাকে। এর কাজ হচ্ছে ম্যাগনেট্রন টিউব থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে কুকিং চেম্বারে চারিদিকে ছড়িয়ে দিবে, ঠিক আছে? চারিদিকে যদি না ছড়ায় সমানভাবে তাপটা, তাহলে কি হবে? গরম হবে না খাবার, তাই না? সেজন্য প্লেটটাও ঘুরে। আর এই মোটর থেকে যেই মোটরটা ঘুরলে যেই বাতাসটা বের হয়, তার কাজ হলো ইলেকট্রোম্যাগনেটিক টিউব থেকে যেই এনার্জি বের হয় সেটা কুকিং চেম্বার মানে রান্না করা হয় যেখানে, সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। বাসা আরেকবার একটু পড়ো, তাহলে বুঝে ফেলবা। এত বেশি এখন বলতে গেলে মানে শেষ করতে পারবো না, ঠিক আছে? তাহলে মোটরের কাজটা কি? জি ম্যাম। মানে কুকিং চেম্বারে যে হিট উৎপন্ন হয় সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, সংক্ষেপে। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, হিটটা যে চারিদিকে না হয়, খাবার একদিকে গরম হবে আরেকদিকে গরম হবে না, বুঝা গেল? জি ম্যাম। কুক সুইচ, হ্যাঁ, কুক সুইচ দিয়ে বুঝতেই পারছো যে কি করবা। এটা অন করলে কুকিং প্রক্রিয়াটা শুরু হবে। কিছু বলছো? না ম্যাম। আচ্ছা, কুক সুইচ যখন অন করবা, রান্না প্রক্রিয়াটা শুরু হবে, গরম হওয়া শুরু হবে। ডুয়েল ল্যাচ সুইচ, 5 নাম্বার ডুয়েল ল্যাচ সুইচ। ডুয়েল মানে দুই রকম কাজ করে এটা। এটা হলো সুইচিং এর কার্যক্রমটা বেশি রাখার জন্য ডুয়েল ল্যাচ সুইচ ব্যবহার করা হয়। এই সুইচের মাধ্যমে দুই পদ্ধতিতে ওভেনের কার্যক্রমটা নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ডুয়েল ল্যাচ সুইচ। কুক রিলে, কুক রিলের কাজ কি? এটা একটা টাইমারের অংশ। এখন এটা যখন অন করব তখন কুকিং রিলেটা সার্কিটটাকে অন করে দিবে। হ্যাঁ, সার্কিটটাকে অন করে দিবে। তখন কি হবে? কুক রিলে এটা যখন ব্যবহার করবে তখন, সরি, টাইম যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি 1 মিনিট দিয়েছিলা, 1 মিনিটে শেষ হয়ে গেলে কি করবে? এটা সার্কিটটা খুলে দিবে রিলে থেকে, ঠিক আছে? তখন কুকিংটা বন্ধ হয়ে যাবে। বুঝো নাই? কুক রিলে মনে করো 1 মিনিট দিয়েছিলা বা 2 মিনিট, তোমার টাইম শেষ, তখন কি হবে? এটা সার্কিটটাকে ওপেন করে দিবে। হ্যাঁ, আর গরম হবে না। এরপর আসো টাইমার অ্যাসেম্বলি। টাইমার অ্যাসেম্বলিটাও হলো ইয়ে থাকে, নব যুক্ত থাকে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ বা খোলা যায়, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে খাদ্যবস্তুর জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করি আমরা। টাইমার অ্যাসেম্বলির মাধ্যমে সময় নির্ধারণ করি কতটুকু সময় আমি রান্না করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এরপরে বাসায় আজকেই একটুখানি বইটা খুলে দেখবা, 15 মিনিট দেখবা, সব বুঝে গেছো। থার্মো কাট আউট, 8 নম্বরে থার্মো কাট আউট। থার্মো কাট আউটের কাজ হচ্ছে, মনে করো ওই যে বলছিলাম ব্লোয়ার মোটরটা ম্যাগনেট্রন টিউবকে ঠান্ডা রাখে। কোনো কারণে যদি
মোটর ঠিক মতো কাজ না করে তাহলে কি হবে, এখানে অনেক ফিল্টারটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে কি হবে, ময়লা জমে যাবে, ময়লা জমে গেলে ম্যাগনেট্রন টিউবটা অনেক বেশি গরম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাকে থার্মো কাট আউট অতিরিক্ত গরম হতে এটা অফ হয়ে যাবে আর কি। আমরা বাসায় যে কাট আউট ব্যবহার করি না, যে যদি বেশি জি ভোল্টেজ ম্যাম। আসে তখন এটা সুইচটা হয়ে যায়, ফিউজটা বন্ধ হয়ে পুড়ে যায়, জি ম্যাম। ঠিক না, পুড়ে যায় ফিউজটা, তখন আমার সার্কিট ব্রেক এটা নষ্ট হয়ে যায় আর আমরা বেঁচে যাই, তখন ওই শুধু সুইচটা লাগিয়ে দিলেই আবার অন হয়ে যায়। সেরকম থার্মো কাট আউটটাও সেই রকম জিনিস যে যদি কোনো কারণে ফিল্টার নষ্ট হয়ে যায় বা ব্লোয়ার মোটর নষ্ট হয়ে যায় তাহলে গরমের হাত থেকে কাকে রক্ষা করবে, ম্যাগনেট্রন টিউবকে। এখন আমরা এসে যাই আসল জিনিস, ম্যাগনেট্রন টিউব। দেখো এটা মানে কি, টিউব মানে একটা কি জিনিস, ভ্যাকুয়াম জিনিস, বাতাস শূন্য টিউব, তাই না, যার মধ্যে কি থাকে, ইলেকট্রোড থাকে। ইলেকট্রোড মানে বুঝো তো, এই যে অ্যানোড ক্যাথোড ইত্যাদি থাকে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় কি, ইলেকট্রোড। এর নাম শুনছো, শুনছোই তো। জি ম্যাম। জি ম্যাম। নাম জি ম্যাম। যখন টিউবে থাকে ম্যাগনেট্রন টিউব, এটা একটা টিউব, কি কাজ এটার, কাজ অসিলেটরের মতো কাজ করে। অসিলেটরের কাজ কি বলো, একটু রেসপন্স করো, না বলে বলেই তো দিব আমি। অসিলেটর কি, অসিলেটর কি করে, হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে, তাই না, হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। তো ম্যাগনেট্রন টিউবেরও সেই কাজ। এই যে আমরা বললাম যে ফ্রিকোয়েন্সি যত বাড়বে ওদের ঘর্ষণ তত বাড়বে, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা কার মাধ্যমে উৎপন্ন করব, এই ম্যাগনেট্রন টিউব দিয়ে। ঠিক আছে, আমরা এতক্ষণ বলি নাই যে কার মাধ্যমে করব, এখন বলছি ম্যাগনেট্রন টিউব দিয়ে আমরা হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করব। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কেন হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করবো, যত বেশি আমার ফ্রিকোয়েন্সি বাড়বে আমার ঘর্ষণের পরিমাণ তত বাড়বে, তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে এই যে হাই ফ্রিকোয়েন্সি কে উৎপন্ন করবে, এই টিউব, যার নাম হচ্ছে ম্যাগনেট্রন টিউব। ম্যাগনেট্রন এই বইয়ের শেষের দিকে আছে ম্যাগনেট্রন টিউবের আলাদা একটা চিত্র আছে, তোমরা একটু দেখে নিও। আলাদা করে ওই চিত্রটা আমার এখানে আঁকা নাই, তোমরা নিজে একটু দেখে নিও। এই যে জি ম্যাম। অ্যানোড আছে, ক্যাথোড আছে, তারপরে তোমার ম্যাগনেট্রন টিউব, সিরামিক, কুলিং লাইন্স ইত্যাদি। যাই হোক, এই আসল জিনিস হচ্ছে ম্যাগনেট্রন টিউব, যার মাধ্যমে আমরা কি করি, এতটুকু শুধু জেনে রাখো, হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করি। আর কেন এই হাই ফ্রিকোয়েন্সি লাগে, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি হবে, ঘর্ষণ প্রক্রিয়া বেড়ে যাবে, আমার হ্যাঁ খাদ্যবস্তু বেশি গরম হবে। এটুকু জেনে রাখো, পরে আস্তে আস্তে আরো যখন উপরের ক্লাসে উঠবা আরো ভালো বুঝতে পারবা। পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমারের কাজ কি হবে তোমরা জানোই। এখানে দুইটা ট্রান্সফরমারের দুইটা দিক থাকে, একটা থাকে প্রাইমারি সাইড, একটা থাকে সেকেন্ডারি সাইড, তাই না, এটা তো জানো। জি ম্যাম। জি ম্যাম। আবার ট্রান্সফরমারের দিকে মানে যদি প্রাইমারিতে ভোল্টেজ কম থাকে আর সেকেন্ডারিতে বেশি থাকে, তখন আমরা ওর নাম দেই কি, কি ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, তাই না। জি ম্যাম। যদি ইনপুটে ভোল্টেজ বেশি থাকে আউটপুটে কম থাকে, সেটাকে বলি স্টেপ আউট। ডাউন ট্রান্সফরমার। ডাউন কেন, স্টেপ ডাউন। সেকেন্ডারিতে কম পাই যদি, তাহলে বলবো ডাউন, স্টেপ ডাউন। সেকেন্ডারিতে যদি বেশি ভোল্টেজ পাই সেটাকে বলবো স্টেপ আপ। এগুলো কিন্তু ছোটবেলার পড়া, তোমাদের এগুলো জানার কথা। তারপরে আমি একটু আলোচনা করলাম যেন তোমাদের মনে থাকে। তাহলে এখন আমরা এই ট্রান্সফরমারটা এখানে কি কাজ করবে, পাওয়ার ট্রান্সফরমার। এই প্রাইমারি সাইডে একটা মাত্র ওয়াইন্ডিং থাকে, কিন্তু সেকেন্ডারি সাইডে একটি ফিলামেন্ট ওয়াইন্ডিং এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং থাকে। কেন হাই ভোল্টেজ থাকে, পাওয়ার উৎপন্ন করবে এখানে। এর মাধ্যমে ম্যাগনেট্রন টিউবে কি দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, ম্যাগনেট্রন টিউবে কি হয়, এটার মাধ্যমে হাই ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে নাকি, বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, এই পাওয়ার ট্রান্সফারের মাধ্যমে ম্যাগনেট্রন টিউবকে আমরা সাপ্লাই দিই। ওকে, এরপরে আসো ভোল্টেজ ডাবলার। 11 নাম্বার ভোল্টেজ ডাবলার আসছে কি, ডাবল কথা থেকে, ডাবল কথা থেকে। যদি ভোল্টেজটা ডাবল হয়ে যায় এটাকে বলবো আমরা ডাবলার সার্কিট। এটা কোথায় সংযুক্ত থাকে, পাওয়ার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সংযুক্ত থাকে। এর মাধ্যমে ম্যাগনেট্রন টিউবের ক্যাথোডে ভোল্টেজ দেওয়া হয়। ঠিক আছে, ভোল্টেজ ডাবলারের মাধ্যমে কোথায় কি দেওয়া হয়, ম্যাগনেট্রন টিউবের ক্যাথোডে সাপ্লাই দেওয়া হয়। বলছিলাম না, টিউব মানেই যে সেখানে ইলেকট্রোড থাকবে, অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে, মিনিমাম এই দুইটা থাকতেই হবে। ঠিক আছে,
মিনিমাম দুইটা ইলেকট্রোড থাকবে, কি কি? একটা অ্যানোড, একটা ক্যাথোড। তাহলে ম্যাগনেট্রন টিউবেও আছে, কি আছে? ক্যাথোড আছে, অ্যানোড আছে। আমরা ক্যাথোডে এই ভোল্টেজ ডাবলার দিয়ে কি করব? সাপ্লাই দিব। ঠিক আছে? জি ম্যাম। এরপরে আসো ডোর সেফটি সুইচ। ডোর সেফটি সুইচটা কি? দরজা খোলা বন্ধ করা যায়, তাই না? এই সুইচ চাপ করলে দরজাটা কি হবে? খুলে যাবে। আবার চাপ দিলে, একবার চাপ দিলে আটকাবে, একবার চাপ দিলে খুলবে। সেটাকে বলা হচ্ছে ডোর সেফটি সুইচ। এই যে সেফটি ডোর লক সিস্টেম। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে মাইক্রোওয়েভের প্রধান অংশগুলো, এটা কিন্তু বড় প্রশ্ন হতে পারে। আর ছোট প্রশ্ন যদি হয়, আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের সাথে সাথে আলোচনা করি, তোমরা এগুলো তখন খেয়াল রাখবা। আর বড় প্রশ্ন যদি হয়, বলবে মাইক্রোওয়েভের প্রধান অংশগুলোর বর্ণনা দাও, তখন তুমি এগুলো বলে বর্ণনা দিতে হবে। ঠিক আছে? তোমার মাইকটা মিউট করে নাও। জি ম্যাম। তাহলে বড় প্রশ্ন হতে পারে, আর ছোট প্রশ্ন বললে এই ছোট ছোট ইয়েগুলো হতে পারে। আর বড় প্রশ্ন যে মাইক্রোওয়েভ ওভেনের প্রধান অংশগুলোর বর্ণনা দাও, তখন তোমাকে সবগুলো করে এক লাইন করে লিখতে হবে, এক লাইন 2 লাইন। এরপরে আমরা আসি এক্সটার্নাল পার্ট। এক্সটার্নাল পার্ট এটা দরকার নাই, তারপরে আমি নেট থেকেই করেছি। এই যে ওয়েভ গাইড, ম্যাগনেট্রন টিউব, ওভেন চেম্বার, কন্ট্রোল সার্কিট, ট্রান্সফরমার, কিছু কিছু দেখানো হয়েছে, পাওয়ার সাপ্লাই। বুঝতে পারছো না দেখে? জি ম্যাম। ওভেন চেম্বার থেকে দেখো, এই যে ইয়ে আসতেছে, হিট, রেডিয়েশন হচ্ছে, তাই না? রেডিয়েশন হচ্ছে কিছুর উপরে, খাবারের উপরে। হ্যাঁ, এই যে একটা প্লেট, কাচের প্লেট, তুমি যখন অন করে দিবা, কাচের প্লেটটা ঘুরবে, মোটর তাকে ঘোরাবে, মোটর ঘুরবে, প্লেটও ঘুরবে। ঘুরলে খাবারটা চারিদিকে সমানভাবে যাবে এবং তাপটা চারিদিকে যাবে, খাবারটা গরম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর পাওয়ার তো লাগবেই, প্রত্যেক ডিভাইসের জন্য কি দরকার? পাওয়ার দরকার। হ্যাঁ, কাজ করার জন্য পাওয়ার দরকার। আমি বারবার কিন্তু এক কথাগুলো বলি, এগুলো মনে রাখবা। ইন্টারনাল পার্টস অফ এ মাইক্রোওয়েভ ওভেন, এগুলো একটু দেখে নিও। এটা এরকম ভাবে আসে না, ইন্টারনাল এক্সটার্নাল এগুলো আসে না। তারপরে তোমরা দেখে রাখো, এই যে তোমার মাইক্রোওয়েভ ওভেনের ব্লক ডায়াগ্রাম, অনেক সময় পরীক্ষা দেয় মাইক্রোওয়েভ ওভেনের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? বড় প্রশ্নের মতো হতে পারে অনেক সময় ব্লক ডায়াগ্রাম। তাহলে প্রথমে আমাদের দেখো এসি মেইনস, মানে এসি সাপ্লাই থেকে আমি পাওয়ার দেব, তাই না? পাওয়ার সাপ্লাই কন্ট্রোলে যে মোটর ট্রান্সফরমার পড়েছিলাম, এখানে সব আছে। তাহলে পাওয়ার সাপ্লাই এখান থেকে কন্ট্রোল করতে হবে। এইটা হচ্ছে প্রসেসিং ইউনিট, যত রকমের টাইমিং ইত্যাদি ইত্যাদি কি কার মাধ্যমে করবো? যে ফ্রন্ট প্যানেলের যে কন্ট্রোল নব আছে না, এই নবগুলা দিয়ে আমি নিয়ন্ত্রণ করবো। সেজন্য এটা কোথায় চলে গেছে? প্রসেসিং ইউনিটের মধ্যে, প্রসেস ইউনিটের মধ্যে। আর এখান থেকে কোথায় যাবে? ম্যাগনেট্রন টিউবে। ম্যাগনেট্রন মানেই ম্যাগনেট্রন টিউব। ঠিক আছে? যে কি করবে বলো? ম্যাগনেট্রন টিউব কি করবে? হ্যালো, কথা বলছো না কেন? হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করবে। হ্যাঁ, তা বলছো না কেন? হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করবে কে? ম্যাগনেট্রন টিউব। তাহলে একেও সাপ্লাই দিতে হবে। তারপরে ইন্টারফেসিং সার্কিট, এখানে ইন্টারফেসিং সার্কিট থাকবে, আরো অনেকগুলো সার্কিট থাকবে। আর এখানে মোটর থাকবে, যে মোটরটা ঘুরে বিভিন্ন ধরনের ঘোরার কাজ আছে, মোটর ঘোরানোর কাজ আছে, ফ্যান ঘোরানোর কাজ আছে, এগুলা করবে। ঠিক আছে? তাহলে মাইক্রোওয়েভ ওভেনের ব্লক ডায়াগ্রাম সংক্ষেপে আর কি, এরকম দিলে তো অনেক বিশাল বড় হবে, সংক্ষেপে দেওয়া আছে। এই প্রসেসিং ইউনিট দিয়ে সব বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে? তাহলে এটা বড় প্রশ্ন হতে পারে। জি ম্যাম। এরপরে আছে এই যে মাইক্রোওয়েভের সম্ভাব্য ত্রুটি। তোমরা আগে নিজেরা একটু দেখে এগুলো দেখো, হ্যাঁ, তারপর আমি পরে নাহলে আলোচনা করব। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, মানে এগুলো সম্ভাব্য ত্রুটি, মানে কি কি সমস্যা হতে পারে? মনে করো তুমি অন করলা সুইচ অন হলো না, রান্না হলো না, তাই না? 1 নাম্বার। তারপরে মনে করো ওভেনের তাপ উৎপন্ন হচ্ছে না, তারপরে কিন্তু যে লাইট জ্বলে না, কুকিং সাইকেল চালু কিন্তু শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে গেল সুইচ, এরকম অনেক সমস্যা হতে পারে। ফিউজ পুড়ে গেল, মোটর কাজ করছে না, এগুলো তোমরা একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে? দেখো, তারপর পরে আলোচনা করব। হ্যাঁ জি ম্যাম। তাহলে আজকে এটুকু থাক। তোমরা কিন্তু প্লিজ সবাইকে একটু বলবা ক্লাস করতে বলবা। ওকে? হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, অবশ্যই।
হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো, ম্যাডাম ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ম্যাম আল্লাহ হাফেজ ম্যাডাম আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ক্লাস করতে বলো, অনুরোধ থাকলো। জি ম্যাম। ওকে